হ্যালো বন্ধুরা। তখন সকাল 11টা বাজে। শহরের সবচেয়ে বড় ব্যাংকে একজন সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি প্রবেশ করেন। তার হাতে ছিল একটি পুরনো খাম। তিনি ব্যাংকে ঢুকতেই ভেতরের উপস্থিত সব গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করেন। এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল রামপ্রসাদজি। রামপ্রসাদজির এক হাতে ছিল লাঠি এবং অন্য হাতে পুরনো খাম। তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য তৈরি কাউন্টারের দিকে এগিয়ে যান। এই কাউন্টারে একজন মহিলা কর্মচারী বসেছিলেন যার নাম ছিল কবিতা। ব্যাংকের ভেতরে উপস্থিত প্রত্যেকের দৃষ্টি রামপ্রসাদজির ওপর স্থির ছিল। ধীরে ধীরে রামপ্রসাদজি কবিতার কাছে পৌঁছান এবং খুব বিনয় করে বলেন, দেখো মা, আমার অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে, এটা ঠিকমতো চলছে না। এই বলে রামপ্রসাদজি খামটি কবিতার দিকে এগিয়ে দেন। কিন্তু কবিতা রামপ্রসাদজির পোশাক দেখে তাকে মূল্যায়ন করে বলেন, বাবা, আপনি ভুল ব্যাংকে চলে এসেছেন। না তো আপনার মনে হয় অ্যাকাউন্ট এই ব্যাংকের আছে? তখন রামপ্রসাদজি শান্তভাবে বলেন, মা, তুমি একবার দেখে নাও, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে। কবিতা খামটি নিয়ে বলেন, বাবা, এটা দেখতে একটু সময় লাগবে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই বলে কবিতা এবং ব্যাংকে উপস্থিত অন্যান্য লোকজন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। রামপ্রসাদজি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আবার বললেন, মা, তুমি যদি একটু ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করে দাও। আসলে আমার তার সাথেও কিছু কাজ আছে, আমি তার সাথে কথা বলিনি। এরপর কবিতা অনিচ্ছা সত্ত্বেও ফোন করে ম্যানেজার দমেদারের কেবিনে ফোন করেন। তিনি ম্যানেজারকে জানান যে একজন বৃদ্ধ ব্যক্তি তার সাথে দেখা করতে চান। ম্যানেজার দামোদর দূর থেকে রামপ্রসাদজিকে দেখেন। রামপ্রসাদজি খুবই সাধারণ দেখতে ছিলেন। ম্যানেজার দামোদর ফোনে কবিতাকে জিজ্ঞাসা করেন, এই লোকটি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনি এসে পড়েছেন? কবিতা বলেন, স্যার, এটা তো আমি জানি না, কিন্তু তিনি আপনার সাথে দেখা করার কথা বলছেন। তখন ম্যানেজার দামেদার বলেন, এই ধরনের লোকদের জন্য আমার কাছে সময় নেই, তুমি এদেরকে বসিয়ে দাও, কিছুক্ষণ বসে থেকে চলে যাবে। ম্যানেজার দামেদারের নির্দেশ অনুসারে কবিতা রামপ্রসাদজিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দেন। তিনি বলেন, বাবা, আপনি ওখানে বসুন, কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন, তারপর আপনার সাথে দেখা করবেন। রামপ্রসাদজি সেখান থেকে হেঁটে ওয়েটিং এরিয়ার দিকে চলে যান এবং কোণে রাখা একটি চেয়ারে বসে পড়েন। সবাই তখনও রামপ্রসাদজির দিকেই তাকিয়েছিল, কারণ যারা এই ব্যাংকের গ্রাহক হিসেবে আসেন তারা সবাই স্যুটবুট পরা ছিলেন, কিন্তু রামপ্রসাদজি সাধারণ পোশাক পরেছিলেন। দেখেই মনে হচ্ছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ এই ব্যাংক ধনী লোকেদের অ্যাকাউন্ট থাকতো। এই কারণে রামপ্রসাদজি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এবং সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তার সম্পর্কে নানা ধরনের কথা বলছিল। এই কথাগুলো রামপ্রসাদজির কানেও পৌঁছায়, কিন্তু তিনি এসব উপেক্ষা করে নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকেন। তিনি ভাবেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন, আমি তার সাথে কথা বলে নেব। ব্যাংকের ভেতরে আরেকজন ব্যক্তি ছিলেন যিনি ছোট পদে কাজ করতেন, তার নাম ছিল মোহন। মোহন তখন বাইরে গিয়েছিল। তিনি ব্যাংকে ফিরে এসে দেখেন একজন বৃদ্ধ ওয়েটিং এরিয়ায় বসে আছেন, যার এদিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানান কথা বলছে। কেউ তাকে ভিখারি বলছে, কেউ তাকে ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকার কথা নয়, সে এখানে কিভাবে এলো, এই ধরনের লোকেদের কেন বসিয়ে রাখা হয়েছে, এই ধরনের কথা চলছিল। মোহন এসব কথা শুনে ফেলেন। এরপর মোহন সরাসরি রামপ্রসাদজির কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করেন, বাবা, আপনি এখানে কেন এসেছেন? আপনার কি কাজ আছে? মোহনের এসব খুব খারাপ লাগে। তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিচলিত হন এবং সেই কারণে তার কাছে জিজ্ঞাসা করতে যান। রামপ্রসাদজি মোহনকে বলেন, আমার ম্যানেজারের সাথে দেখা করতে হবে, তার সাথে আমার কিছু কাজ আছে। এই কথা শুনে মোহন বলেন, জি আছে বাবা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। এরপর মোহন দমেদারের কেবিনে যান এবং বৃদ্ধ ব্যক্তির কথা বলেন, কিন্তু ম্যানেজার দামেদার ইতোমধ্যেই সে বৃদ্ধ ব্যক্তি সম্পর্কে জানতেন এবং বলতে শুরু করলেন, আমি জানি, আমি তাকে ওখানে বসিয়েছি, কিছুক্ষণ বসে চলে যাবেন। এরপর ম্যানেজার দামেদার মোহনকে অন্য কাজের কথা বলেন এবং বলেন, তুমি তোমার কাজ করো, এই বিষয়ে তোমার কোনো দরকার নেই।
মোহন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে বসে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দেন। 1 ঘন্টা ধৈর্য সহকারে থাকার পরও তিনি এই বিষয়টা সহ্য করতে পারছিলেন না। তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজার দমেদারের কেবিনের দিকে এগিয়ে যান। তিনি যখন ম্যানেজার দমেদারের কেবিনের দিকে যাচ্ছেন, ম্যানেজার দেখেন যে সেই বৃদ্ধ তার কাছে আসছেন। তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ান এবং উদ্ধতভাবে জিজ্ঞাসা করেন, হ্যাঁ বাবা বলুন, আপনার কি কাজ? রামপ্রসাদজি খামটি এগিয়ে দিয়ে বলতে শুরু করেন, বাবা এটা দেখো, আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এর মধ্যে আছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না। আপনি দেখে বলুন এতে কি সমস্যা হয়েছে। এই কথা শুনে ম্যানেজার দামেদার কিছুক্ষণ ভেবে বলেন, বাবা যখন কোনো অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয়। আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি, তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বৃদ্ধ ব্যক্তি খুব বিনয়ের সাথে বলতে শুরু করেন, বাবা তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও, তারপর আমাকে কিছু বললে ভালো হবে। এভাবে তুমি করে বলতে এভ- এভাবে তুমি কিভাবে বলতে পারো? তখন ম্যানেজার দামেদার হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে বলেন, বাবা এটা বছরের পর বছরের অভিজ্ঞতা। আমি এই কাজ বছরের পর বছর ধরে করে আসছি। আপনার মতো লোকেদের চেহারা দেখে আমি বলে দিতে পারি কে কেমন ধরনের মানুষ, কার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। আপনার অ্যাকাউন্টে তো আমার কিছুই দেখা যাচ্ছে না। আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান। সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছে। ব্যাংকের ভেতরে একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে। এরপর রামপ্রসাদজি সেই খামটি তার টেবিলে রেখে বলেন, ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি, কিন্তু এই খামে যা বিবরণ লেখা আছে তা একবার দেখে নিও। এই বলে রামপ্রসাদজি সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হন, কিন্তু যাওয়ার সময় দরজার পেছনে হঠাৎ ফিরে বলেন, বাবা এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। এই বলে রামপ্রসাদজি ব্যাংকের মূল দরজা দিয়ে বের হয়ে যান এবং হেঁটে হেঁটে চলে যান। এরপর ম্যানেজার দমেদার যখন শুনলেন যে তাকে অনেক কিছু ভোগ করতে হবে তখন তিনি একটু চিন্তিত হলেন, কিন্তু পরে ভাবলেন বুড়োর বয়সে এমনই বলে ফেলেছেন, কোনো সমস্যা নেই। ম্যানেজার দমেদার তার কাছে চলে যান। ইতোমধ্যে টেবিলে সেই খামটি পড়েছিল, যার মধ্যে বৃদ্ধ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ছিল। এরপর মোহন সেই খামটি তুলে নেন এবং তার কম্পিউটার সার্ভারে লগ ইন করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে যখন পুরনো রেকর্ড পরীক্ষা করা হয় তখন তিনি জানতে পারেন যে এই ব্যক্তি যিনি এসেছিলেন তিনি এই ব্যাংকের এক প্রকার মালিকই, কারণ ব্যাংকের 70% শেয়ার তারই। এই কথা শুনে তিনি খুবই অবাক হন এবং বিবরণটি আরও ভালোভাবে পড়তে শুরু করেন। বিবরণ পড়ে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তিনি এই ব্যাংকের মালিক। এরপর মোহন এই রিপোর্টের একটি কপি বের করেন এবং কপিটি ম্যানেজার দামেদারের কাছে নিয়ে যান। ম্যানেজার দামেদার তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিল এবং তাকে নানা ধরনের স্কিম বোঝাচ্ছিলেন। এরপর মোহন কেবিনে প্রবেশ করেন। ম্যানেজার দমেদার তাকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করেন, কেন এসেছো? এরপর মোহন ইশারায় বোঝান যে এই সেই ব্যক্তির রিপোর্ট যাকে আপনি এভাবে চলে যেতে বলেছিলেন। তিনি বলেন, আপনি এটা একবার দেখে নিলে ভালো হবে। এই বলে মোহন রিপোর্টটি ম্যানেজার সাহেবের টেবিলে রাখেন, কিন্তু তখন ম্যানেজার সাহেব তার গ্রাহকের কাছে কিছুক্ষণের জন্য ক্ষমা চেয়ে বলেন, দেখো ভাই মোহন, আমার কাছে এমন লোকেদের জন্য সময় নেই। এরপর মোহন সম্মানের সাথে ম্যানেজার সাহেবকে বলেন, আপনি যদি এটা একবার দেখেন তাহলে খুব ভালো হবে। কিন্তু ম্যানেজার দমেদার রিপোর্টটি সামনের দিকে ঠেলে দিয়ে বলেন, আমি এটা দেখতে চাই না, এমন গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এই বলে তিনি রিপোর্টটি মোহনের দিকে এগিয়ে দেন এবং মোহন সেই রিপোর্টটি নিয়ে তার কাজে লেগে যান। ব্যাংকের ভেতরের পরিবেশ একদম শান্ত হয়ে গিয়েছিল। সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সন্দেহে হয়ে যায়। রামপ্রসাদজি পরের দিন একই সময় আবার আসেন। সে সময় তিনি আগের দিন এসেছিলেন, কিন্তু এবার তার সাথে একজন স্যুট বুট পরা ব্যক্তি ছিলেন যার হাতে একটি ব্রিফকেস ছিল। ভেতরে ঢুকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি ম্যানেজার দামেদারের কাছে তাকে আবার আসার ইশারা করেন। ম্যানেজার ভয়ে ভয়ে তার কেবিন থেকে বেরিয়ে রামপ্রসাদজির সামনে দাঁড়ান। তখন রামপ্রসাদজি ম্যানেজার দামেদারকে বলেন, ম্যানেজার সাহেব, আমি কি বলিনি যে এই কাজ তোমার জন্য খুব ভারী হবে? তুমি গতকাল আমার সাথে যা করেছো তা একদম সহ্য করার মতো নয়। এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এই কথা শুনে ম্যানেজার দমেদার একটু হতভম্ব হয়ে যান, কিন্তু তিনি ভাবেন এরা আমার কি শাস্তি দিতে পারে, আমার সাথে কি করতে পারে। এরপর রামপ্রসাদজি বলেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তোমার জায়গায়
এই ব্যাংকে কাজ করার জন্য মোহনকে ম্যানেজার করা হচ্ছে আর তোমাকে ফিল্ডের কাজ দেখতে হবে। এই কথা শুনে ম্যানেজার দমেদার হতভম্ব হয়ে যান এবং বলতে শুরু করেন, আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার? তখন রামপ্রসাদ জি বলেন, আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই মনে করো, কারণ 70% শেয়ার আমার কাছে আছে। আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসিয়ে দিতে পারি। এই কথা শুনে ব্যাংকের মধ্যে যত কর্মচারী ছিলেন এবং গতকাল ও আজ যে গ্রাহকরা এসেছিলেন তারা সবাই অবাক হয়ে রামপ্রসাদ জির দিকে তাকাতে থাকেন। এরপর যে ব্যক্তি রামপ্রসাদ জির সাথে এসেছিল তিনি তার সুটকেস খুলে একটি ডকুমেন্ট বের করেন, যেটি ছিল মোহনের পদোন্নতি। তাকে ব্যাংক ম্যানেজার করা হয়েছে। এরপর আরেকটি চিঠি বের করা হয়, যেটি ম্যানেজার দমেদারকে দেওয়া হয় এবং বলা হয়, যদি তুমি ফিল্ড ডিউটি করতে চাও তাহলে করো, কিন্তু ম্যানেজার হিসেবে তুমি এই ব্যাংকে থাকতে পারবে না। এই কথা শুনে ম্যানেজার দামেদারের ঘাম ঝরতে শুরু করে এবং তিনি তার গতকালের ভুলের জন্য বৃদ্ধের কাছে ক্ষমা চাইতে শুরু করেন। কিন্তু তখন রামপ্রসাদ জি তাকে তুলে বলেন, কিসের জন্য ক্ষমা চাইছো? তুমি কেনই বা আমি তোমাকে ক্ষমা করব? তুমি আমার সাথে যে আচরণ করেছো তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে। তুমি কি কখনোই ব্যাংকের নীতি পড়োনি? এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ হবে না, সবাই একই তুলাদণ্ডে বিচার করা হবে। আসলে এই ব্যাংকটি রামপ্রসাদ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাংক অ্যাকাউন্ট গরিব বা অতিরিক্ত ধনী মনে করা হবে না, সবার সাথে আচরণ করা হবে এবং যদি কোনো ব্যাংক কর্মচারী এমন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই রামপ্রসাদ জি বলেন, আমি তোমার উপর দয়া করেছি যে তোমার কাজ করার যোগ্য রেখেছি, নইলে আমি তোমাকে এখান থেকে বরখাস্তও করতে পারতাম। তুমি আমার সাথে যা করেছো তা কারোর সাথেই করা উচিত নয়। তোমার ব্যাংকে কাজ করা মোহন, যার হাতে কিছুই ছিল না, তবুও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল। তাই এই পদের জন্য সে প্রকৃত হকদার, যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে। এই বলে রামপ্রসাদ জি কবিতাকে ডাকেন এবং কবিতাকেও এই বিষয়ে তিরস্কার করেন। তিনি বলেন, আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করেছি, কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দিয়ে বিচার করবে না আর তার সম্পর্কে ভালোভাবে দেখতে হবে। তুমি যদি আমাকে আজই সামলাতে তাহলে আমার ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আমাকে আরও অপমানের মুখোমুখি হতে হতো না। এরপর কবিতা হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন এবং বলেন, বাবুজি আমাকে ক্ষমা করুন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, এবার থেকে এমন কিছু দেখতে পাবেন না। এরপর রামপ্রসাদ জি সেই ব্যক্তির সাথে ফিরে যান এবং সবাইকে বলে যান, মোহনের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে, যতটা পারো শিখে নাও, এটা তোমাদের জন্যই ভালো হবে। আমি এখন মাঝে মাঝে কাউকে পাঠাবো যে তোমাদের এইসব কার্যকলাপের রিপোর্ট আমাকে দেবে। এই বলে রামপ্রসাদ সেখান থেকে চলে যান এবং ব্যাংকের পুরো স্টাফ এই বিষয়ে আলোচনা শুরু করে এবং ভাবে যে এখন ভালোভাবে কাজ করতে হবে, নইলে পরের নম্বর এসে যেতে পারে। এই ভেবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে যায় এবং সবাই ভালোভাবে ব্যাংকে কাজ করতে শুরু করে। রামপ্রসাদ জির এই কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই ব্যাংকের প্রশংসা করতে শুরু করে এবং মালিক হলে এমন হওয়া উচিত, নইলে না থাকাই ভালো। কারণ বেশিরভাগ মালিক তাদের ব্যাংক খুলে চলে যান, তারপর ম্যানেজার কি ধরনের কাজ করে বা কর্মচারীরা কি করে তাতে কোনো মাথা ব্যথা তাদের থাকে না। কিন্তু রামপ্রসাদ জি তার মালিক হওয়ায় পুরো দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দেন। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। অনেকেই নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানান, যেন আমরা বুঝতে পারি কতজন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি, আর ভিডিওটি ভালো লাগলে সেটা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।